এসএসসি রেজাল্ট পরের দিনই বাবা আমাকে ছেড়ে চলে গেছে তার স্বপ্নগুলোর সাথে নিয়ে। শুধু তার স্বপ্নই নয়, সেদিন আমি সহ দাদির সকল স্বপ্নই মাটি চাপা দিতে হয়েছে। গোল্ডেন এ প্লাস পাওয়ার আনন্দ কী জিনিস তা বুঝলামই না। রেজাল্ট শুনে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হওয়া মুমূর্ষ বাবার চোখে আমি আনন্দশ্রুতু দেখছিলাম। কত প্ল্যান ছিল, আমি এ প্লাস পেলে বাবা আমাকে কক্সবাজারে নিয়ে যাবে। তবে ভাগ্য মানুষের কতই স্বপ্ন না কেড়ে নেয়, ঠিক তেমনইভাবে বাবাকে কেড়ে নিল। এখন আমার সামনে অপেক্ষা করছে জীবনযুদ্ধের টিকে থাকার এক বিরাট চ্যালেঞ্জ। ঘরে একটা পয়সাও নেই, এমনকি বাবার অফিস থেকেও কিছু পাওয়ার সম্ভাবনা নেই। দাদু ভাই, আজ না তোর কলেজে ভর্তি হতে যাওয়ার কথা? এইভাবে মন খারাপ করে ঘরে বসে থাকলে চলবে? আকাশ ওর দাদির দিকে তাকায়। সে দেখে তিনি ছলে ছলে চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লেখাপড়া করে কী লাভ? এটা এখন আমাদের ভাত এনে দিবে না। ভাবছি একটা কাজ করব, দুনিয়াতে বাঁচতে হলে অনেক টাকার প্রয়োজন। এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। শুনিসনি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। দেয়ালে বড় করে একটা ছবি টাঙানো, আকাশের মায়ের হাস্যোজ্জ্বল একটা ছবি। আকাশ সেদিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে, আমি আর লেখাপড়া করব না দাদি। বলেই সেখান থেকে উঠে বাইরের দিকে চলে যায়। আজ 1 মাস হয়ে গেছে আকাশ ওর বাবাকে হারিয়েছে। 1 সপ্তাহ আগে গ্রামের একটা বড় ভাইয়ের গ্যারেজে কাজ পেয়েছে সে। অবশ্য স্কুলে থাকাকালীন সময়ে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজে সহায়তা করত তাকে। সেই সুবাদে কাজটা পেয়েছে। আকাশ অনেক বুদ্ধিমান একটা ছেলে, খুব জলদি সব কিছু শিখে নেয়। এটাতে গ্যারেজের মালিক লিটন অনেক খুশি। দেখতে দেখতে 6টা মাস চলে গেল। এমন কোনো কাজ নেই যেটা আকাশ পারে না। কখনো কখনো লিটন আকাশকে দেখে অনেক অবাক হয়। আগের আকাশের সাথে এর কোনো মিল নেই। এমনি একদিন সকালের দিকে আকাশ একটা গাড়ির ইঞ্জিন ঠিক করছিল। তখন লিটন তার কাছে এসে বলে, এসব রাখ, এখন আর রেডি হয়ে নে, আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে ভাই? গেলেই দেখতে পাবি, কিন্তু কাজ? এসেও কাজ করতে পারবি। এখন চল। আকাশ ওর হাতটা ধুয়ে নিল, একটা শার্ট গায়ে জড়িয়ে লিটন ভাইয়ের কাছে এলো। কোথায় যাচ্ছি আমরা? গেলেই বুঝবি। লিটন আকাশকে নিয়ে তাদের কাছের একটা কলেজে এলো। কলেজের সামনে আসতেই আকাশ লিটন ভাইকে বলে, ভাই, এখানে কেন এসেছি? এখানে আমাদের কিসের কাজ? কলেজে ভর্তি হব তাই। আকাশ লিটন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। এই বয়সে তোমাকে নেবে? লিটন আকাশের দিকে চোখ পাকিয়ে পড়ে। এতে আকাশ চুপচাপ লিটন ভাইয়ের পেছন পেছন চলে গেল। কলেজের ভেতরে ঢুকতেই আকাশ দেখে মাঠের একপাশে অনেক ছাত্রছাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় সে সেদিকে তাকিয়ে লিটন ভাইয়ের পেছন পেছন হাঁটতে থাকে সে। প্রিন্সিপালের সামনের চেয়ারটাতে বসে আছে লিটন ভাই, আকাশ তার পাশে দাঁড়ানো। স্যার, যার কথা আপনাকে বলেছিলাম এই সে। প্রিন্সিপাল আকাশের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, এই ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে দেখে তো মনেই হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই ফর্মটা পূরণ করে দিন। আকাশ এত সময় পরে বুঝতে পেরেছে কলেজে তাকে কেন আনা হয়েছে। কয়েকদিন আগে এজন্যই লিটন ভাই তার কাছে সার্টিফিকেট চেয়েছিল। কলেজ থেকে ওরা বেরিয়ে এলো। আকাশ এমনিতে একটু চুপচাপ টাইপের, বেশি কথা বলে না। সে লিটন ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, আমার দ্বারা এসব লেখাপড়ার হবে না। কেন রে? দেখ, আমি সেই ছোট্টবেলা থেকে তোকে দেখে আসছি। অনেক ভালো ব্রেন তোর, তুই চাইলে সব পারবি। কখনো কখনো ইচ্ছে আশাগুলো পরিস্থিতির কাছে হার মেনে যায় ভাই। তাই বলে সেসব নিয়ে পড়ে থাকলে তো আর জীবন চলে না। জীবন চলতে হলে প্রতিটি পদক্ষেপে টাকার প্রয়োজন, যেটা আমাদের নেই। তাই বলছি, পড়ালেখাটা আমার দ্বারা হবে না। লিটন ভাই আকাশের দিকে তাকিয়ে আছে। ছোট ছেলেটা আজ দেখছি বড়দের মতো কথা বলছে। কলেজের টাকার কথা তোকে ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে লেখাপড়াটা শুরু কর। কাজটা না হয় বিকালে করিস। কিন্তু কোনো কিন্তু নয়,
বড় ভাই মানিস না আমাকে? হুম। তাহলে আর কোনো কথা না, কাল থেকে ঠিকমতো কলেজে যাবি। আকাশ ওদের বাড়ির সামনে চলে এসেছে। মাথার ভেতরে বিভিন্ন কিছু ঘুরপাক খাচ্ছে। তার কি লিটন ভাইয়ের থেকে সাহায্য নেওয়াটা কি ঠিক হচ্ছে? সে তো কারো বোঝা হতে চায় না। আরে দাদু ভাই, ওখানে ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আকাশ তাকিয়ে দেখে ওর দাদি কোথাও গিয়েছিল, সেখান থেকে আসছে, মুখে নাকের কাছে কালি মাখানো। কোথায় গিয়েছিলে? দাদি হেসে বলে, না, আমি আবার কোথায় যাব? আয় ভিতরে আয়। দাদি, সত্যিটা জানতে চাচ্ছি, কোথায় গেছিলে? নাকে কালি লাগানো কেন তোমার? দাদি জলদি তার শাড়ির আঁচল দিয়ে পুরো মুখটা ভালো করে মুছে নিল। আকাশ একটু রেগে বলে, তুমি আবার ওই জুলফিকারদের বাসায় কাজ করতে গিয়েছিলে? তোমায় কতবার মানা করব? কেন আমি কি টাকা আয় করি না? সেটা দিয়ে আমাদের চলে না? আরে তুই যেমনটা ভাবছিস ততটা না। জুলফিকারের বউ পোয়াতি কাজ কাম একটুও করতে পারে না, তাই আমি একটু সাহায্য করতে যাই, এই আর কি। তাহলে ওদের বাড়ি কেন? গ্রামের তো আরও মহিলা আছে, তাদের কাজগুলো করে দিও। খুব তো সমাজসেবিক হয়েছ। দাদি আকাশের দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসছে। জানিস, রেগে গেলে তোর বাপেরও নাক ঘামতো ঠিক তোর মতো। আকাশ ওর দাদির কথা শুনে ওর নাকে হাত দিয়ে দেখে সত্যি ঘেমে বিন্দু বিন্দু হয়ে গেছে। একটুও কথা ঘোরাবা না। তোমার সব চাল আমার ভালো মতন জানা আছে। আজকে শেষবারের মতন বলছি, এর পরেও যদি গেসও দেখছি তাহলে তোমাকে ঘরে তালা মেরে রেখে যাব। দাদি একটু মন খারাপ করে বলে, আচ্ছা যাব না, চল বাড়িতে ফিরে চল। চলো। ওর দাদিকে অনেক কথা বলার ছিল আকাশের, এসব কিছুর মাঝে সব কিছু ভুলে গেছে সে। রাতে আকাশ বিছানায় শুয়ে আছে, তখনই তার মনে পড়ল দাদিকে সে একটা জরুরি কথা বলতে ভুলে গেছে। জলদি করে উঠে দাদির কাছে যেতেই দেখে দাদি ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। তাই তাকে না ডেকে চুপচাপ সেখান থেকে চলে আসলো আকাশ। পরের দিন কাজের সময় হয়ে যাচ্ছে, তবুও আকাশ কাজে যাচ্ছে না। এটা দেখে দাদি আকাশের কাছে এসে বলে, আকাশ তখন মাত্র গোসল করে এসে প্যান্ট জামা পরেছিল। কিরে, আজকে কামে যাইবি না? না, লিটন ভাই যেতে মানা করেছে। কি? কেন? নিশ্চয় কোনো আকাম করেছিস। আরে দাদি দাদি, ব্রেক মারো, পুরো কথাটা শোনো আগে। কি বলবি তুই? কলেজে ভর্তি হয়েছি, লিটন ভাই আমাকে না জানিয়ে সব কিছু করেছে। কালকে তোমাকে জানানোর কথা মনেই ছিল না। কি সত্যি? তুই আবার লেখাপড়া করবি? সবটা ওই লিটন করেছে? কেন? লিটন ভাইয়ের থেকে এমন সাহায্য নেওয়া আমার একটু উচিত হয়নি, তাই না? দাদির চোখটা ভরে এলো আকাশের লেখাপড়ার কথা শুনে। ওর বাবা মারা যাওয়ার পরে দাদি অনেক চেষ্টার পরেও রাজি করাতে পারেনি। আজ তার ইচ্ছা পূরণ হচ্ছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলে, বড় কোনো চাকরি পেয়ে সব ঋণ শোধ করে দিস কেমন? কলেজের প্রথম দিন, জীবনের নতুন এক অধ্যায়ের যাত্রা শুরুর পথ। আকাশ দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গেটের ভেতরে পা রাখলো। ভেতরে আসতেই কিছু একটা তার বুকে এসে লাগে। আকাশ এতে হালকা ভয় পেয়ে নিজের শার্টের দিকে তাকায়, দেখে বুকের ডান পাশে ডিম লাগানো। আকাশ চোখ তুলে সামনে তাকাতেই দেখে কয়েকজন তার দিকে তাকিয়ে 36 পাটি দাঁত বের করে হাসছে। সরি বস, দেওয়ার ছিল। এই যে এই গেট দিয়ে আসবে তার গায়ে 2টা কাঁচা ডিম মারা। বলে আরেকটা ডিম ছুঁড়ে মারলো আকাশের দিকে। সেটা এসে আকাশের মাথায় লাগে। আকাশ হাত দিয়ে সেগুলো পরিষ্কার করতে থাকে। গেট দিয়ে ভেতরে ঢোকার সময় সবাই আকাশের দিকে তাকিয়ে হাসছে। রনি হাসতে হাসতে কিছুটা দূরে বেঞ্চের উপরে বসা একটা মেয়ের কাছে চলে গেল। না, মেয়ে না, কারণ সে মাথা থেকে পা পর্যন্ত ছেলেদেরই পোশাক পরে আছে, মাথায় লাল একটা ক্যাপ পরা। রনি তার দিকে যেতেই সে রনির দিকে একটা 7 আপ এগিয়ে দেয়। শালা, তোর ভাগ্যটা না সবসময় ভালো থাকে। আকাশ সেখানে দাঁড়িয়ে ওর জামাটা পরিষ্কার করছে। তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, কলেজে নতুন বুঝি?
আকাশ লাফিয়ে একটু সামনের দিকে চলে আসে। পেছনে ফিরে দেখে একটা গোলুমুলু টাইপের একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে। চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে পরিষ্কার করে নিও। আকাশ পানি দিয়ে জামাটা পরিষ্কার করছে, তখন রিমন বলে, আমার নাম রিমন, সায়েন্সের ফার্স্ট ইয়ারে। তুমি? আমি আকাশ কালকেই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সায়েন্সে। এটা তো খুব ভালো, তবে 6 মাস পরে কেন? পারিবারিক সমস্যা ছিল। চলো ক্লাসের দিকে যাই। রিমন আর আকাশ পাশাপাশি হাঁটছে, তখন আকাশ বলে, ওরা কারা ছিল? ও, ওরা বলতে পারো কলেজের নেতারা, বড় লোক বাপের ছেলেমেয়েরা। উত্তরে আকাশ কিছু বলল না। একটা ক্লাসরুমের সামনে এসে রিমন বলে, স্বাগতম তোমাদের আমাদের ক্লাসে। আকাশ ক্লাসরুমে প্রবেশ করলো, আর প্রথমেই তার চোখে চোখ পড়লো সেই ছেলেটার সাথে যে তার গায়ে ডিম মেরেছিল। ফার্স্ট বেঞ্চে বসে আছে তার পাশে সেই মেয়েটাও। আকাশের দিকে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে হাসছে। আকাশ দেখে সবাই বেঞ্চের মাথায় এসে বসেছে, আকাশকে তাদের পাশে বসতে দিবে না বলে। রিমন একেবারে শেষের বেঞ্চে বসে আছে, এটা দেখে আকাশ তার কাছে গিয়ে বসে পড়ল। এটা দেখে পুরো ক্লাস জোরে হেসে উঠল। ঠিক তখনই ক্লাসের স্যার চলে এলো। কি হচ্ছে? কি এত হাসি কোথা থেকে আসে? মাছের বাজার পাইছো? হ্যাঁ, স্যার কথায় সবাই চুপ হয়ে যায়। নিউ অ্যাডমিশন কে? আকাশ উঠে দাঁড়ায়। নাম কি তোমার? আকাশ আহমেদ। ফকির আহমেদ। স্যার রেগে চিৎকার করে বলে। এই কে বললো এটা? বাজে কথাটা কে বললো? ক্লাসের সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে, এমন ভাব করছে যেন কেউ জানে না। আকাশ মুখ কালো করে আকাশ অভিমান ভরা চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। দিন দিন তোমাদের এই ক্লাসের বাদরামিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ওই সবাই বই বের করো, আর তুমি আকাশ কারো থেকে নোটগুলো নিয়ে নিও। এখন বসো। আকাশ বসতে রিমন আকাশের কাছে এসে ফিসফিস করে বলে, ওদের কথা কষ্ট পেও না, ওরা এমনই, শুধু মানুষকে কষ্ট দিতেই জানে। হুম। আচ্ছা, এসিসিতে কি রেজাল্ট হয়েছিল তোমার? A+। রিমন এটা শুনে অবাক হয়ে একটু জোরে বলে উঠল, কি? সমস্যা কি তোমার? এত জোরে চিৎকার করলে কেন? রিমন স্যারের দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলে, সরি স্যার। চিৎকার কেন করলে? এটা যে একটা ক্লাসরুম, সেটা কি ভুলে গেছো? হ্যাঁ, সরি স্যার, আসলে ওর রেজাল্ট শুনে। ওর রেজাল্টের আবার কি হলো? ওই ছেলে তোমার এসএসসিতে কি রেজাল্ট হয়েছিল? আকাশ উঠে দাঁড়িয়ে বলে। স্যার A+। এটা শুনে ক্লাসের সবাই আকাশের দিকে অবাক হয়ে তাকালো। এই বিজ্ঞান বিভাগে একটা মাত্র A+ পাওয়া ছাত্রী আছে, সেটা পড়ি। আর এখন আকাশও পড়ি রনিকে বলে, আমি শিওর ও ঠিক নকল করে সাইড মেরে A+ পেয়েছে। সেটাই তো মনে হচ্ছে। এই দ্বারা এত ভালো রেজাল্ট কোনোভাবেই সম্ভব না। ক্লাসের ভিতরে হইচই পড়ে গেল। সাইলেন্ট। ওই তোমরা বসো। একে একে 4টে ক্লাস শেষ হলো। রিমন আর তেমন কোনো কথাই বলেনি আকাশের সাথে, তবে ক্লাসের বাকি সবাই তার দিকে কেমন চোখে তাকাচ্ছে, এটা সে ভালো করেই বুঝতে পারছে। সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আকাশ রিমনের কানের কাছে গিয়ে এটা বলল, কারণ তুমি ক্লাসে মেধাবী ছাত্রদের মধ্যে একজন, তার উপর প্রিন্সিপাল স্যার এসে তোমার প্রশংসা করে গিয়েছে। ও, রিমন মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি কি এখন ওদের সাথে বন্ধুত্ব করবে? জানি না। রিমন আর কিছুই বলে না। কলেজ শেষে আকাশ সোজা গ্যারেজে চলে আসে, দেখে লিটন ভাই একটা গাড়ির ইঞ্জিনে কাজ করছে। আকাশ ওর জামাটা খুলতে খুলতে বলে, লিটন ভাই তুমি বের হও, আমি দেখছি। লিটন সেখান থেকেই বলে, আরে ছোট এসে গেছিস, আর তোর এত জলদি কলেজ শেষ হয়ে গেল? আমাদের সময় তো 4টার আগে ছুটি হতো না? তোমার এটা কলেজ না স্কুল। স্কুলে 4টার সময় ছুটি হয়। নাও এখন বের হও তো দেখি। লিটন গাড়ির নিচ থেকে বের হয়ে আসলো। তো কেমন কাটলো কলেজের প্রথম দিন? আকাশের তখন মনে পড়ে যায় কলেজে ঢুকতেই তার গায়ে ডিম মারা, তাকে নিয়ে হাসাহাসি, রিমনের দেওয়া সান্ত্বনা। ভালো। আচ্ছা, গাড়ির মোবিলটা পাল্টে দে। আর সব ঠিক আছে? আকাশ মাথা নাড়িয়ে কাজে লেগে পড়ল।
সন্ধ্যার দিকে বাসায় আসলো আকাশ, এসেই বারান্দাতে বসে পড়ল। কিরে, এভাবে বসে পড়লি যে? শরীর খারাপ লাগছে নাকি? দাদি ঘরের ভেতর থেকে উঠে এসে আকাশের কপালে হাত দিয়ে দেখলো। আরে দাদি, কিছু হয়নি তো, এমনি ক্লান্ত লাগছে খুব, হে জন্যই। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে আয়। আজ আমি তোর জন্য তোর পছন্দের মোয়া বানিয়েছি। কলপারে গিয়ে চোখে মুখে পানি দিতে আকাশ খেয়াল করে তার চুল এখনো আঠা আঠা হয়ে আছে, তাই মাথায় সাবান ঘষে নিল, সাথে শার্টটাও ধুয়ে দিল। পরের দিন আকাশ কলেজে আসতেই দেখে মেন গেটের সামনে পুলিশের দুটো গাড়ি দাঁড় করানো। সেই দিকে তাকিয়ে তাকিয়ে আকাশ কলেজের ভেতরে এলো। ভেতরে আসতেই দেখে দুটো পুলিশ তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদের চোখে চোখ পড়তেই আকাশ মাথা নিচু করে চুপচাপ হাঁটতে থাকে। সেখান থেকে কিছু দূর আসতেই দেখে পুলিশ নামের ছেলেটা হাতে হাত কড়া পরিয়ে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে আকাশ মনে মনে একটু শান্তি পায়, তবে অনেকগুলো প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। পরি বারবার কাউকে ফোন করে যাচ্ছে, কিন্তু অপর পাশের লোকটা হয়তো তার ডাকে সাড়া দিচ্ছে না। গড ড্যাম, একবার ফোনটা রিসিভ করতে কি হচ্ছে তোমার? প্রিন্সিপাল স্যার পরির সামনে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগ স্পষ্ট। আজকে তোমাদের জন্য, তোমাদের কুকর্মের জন্য এই ক্যাম্পাসে পুলিশ ঢোকার সাহস পেয়েছে। এক্সকিউজ মি স্যার, আপনার এসব আজাইরা প্যাচার বাদ দিন তো। এখন আপনার এই ভাষণ শোনার কোনো ইচ্ছাই আমার নেই। শাট আপ। এটা তোমার বাপের কেনা কলেজ না যে যেটা ইচ্ছে করবে। এটা আমার কলেজ, এখানে আমি যা চাইবো সেটাই হবে। আর এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। যদি তোমার নামে কোনো কমপ্লেন আসে, সেদিন তোমাকে কলেজ থেকে রাস্টিকেট করে দেব। পরি স্যারের কথাটি শুনে মুচকি এসে একটা ডোন্ট কেয়ার লুক দিয়ে সেখান থেকে চলে গেল। প্রিন্সিপাল সবার দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলে, এখানে জিলাপি বিলানো শেষ। এখন সবাই আমার মুখ না দেখে যার যার ক্লাসে যেতে পারো। এটা শুনে মুহূর্তেই সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। ক্লাসের লাস্টের বেঞ্চে রিমন আর আকাশ পাশাপাশি বসে আছে। ক্লাসে যেন মাছের হাট বসেছে, এতটা চেঁচামেচি। পুলিশ রনিকে কেন ধরে নিয়ে গেল? এমনভাবে বলতেছো মনে হচ্ছে কিছু জানো না। জানি না তো। রিমন আকাশের দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, বলে গিয়েছিলাম গতকাল নতুন আসতো। এটা গতকালকে তার আগে 3 ঘটনা। ও, তা কেন মেনেছিল? মানে কি জন্য ওই মারামারি? রনি পরি ও তাদের গ্যাংয়েরা মিলে এখানকার পুলিশে ডিসিপি ছেলেকে মেরেছিল, সেই জন্য আজ এসব ঘটনা। সেটা তো জানি, তবে শুনেছিলাম এই ছেলেটা নাকি পরীকে পছন্দ করতো। অন্যদিকে পরির বাবা আসলাম সিকদার, সে দেশের নামকরা একজন বিজনেসম্যান। পরি তার একমাত্র মেয়ে। আসলাম সিকদার সোফার উপর বসে ফোনে কারোর সাথে কথা বলছে, আর পরি তার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে ফোনটা ঘোরাচ্ছে। আসলাম সিকদারের কথা শেষ করে রেগে উঠে দাঁড়িয়ে পরির দিকে রেগে তাকালো। ড্যাড আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড চলে যাক, তাতে আমার কি? কলেজে যাও কি জন্য? এসব মাস্তানি করতে? সন্ত্রাসী হতে চাও? ভুল কি করেছি আমি? হ্যাঁ, তুমি জানো ওই ছেলে। আসলাম সাহেব তেড়ে এলেন পরির দিকে চড় মারার জন্য, হাত উঁচু করে চিৎকার করে বলে, পরেই অনেক বড় হয়ে গেছিস তাই না? মা মরা মেয়ে, এজন্য কিছু বলি না। জানিস তোর এই কুকর্মের জন্য এখানকার সামান্য মেথর আমাকে ফোন দিয়ে থ্রেট দিল। পরি ওর বাপের এমন আচরণ আগে কখনো দেখেনি। সে খুব ভালো করেই জানে তার বাবার সব কিছু সহ্য করতে পারলেও তার সম্মান নিয়ে কেউ কথা বললে সে সেটা সহ্য করতে পারে না। পরি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে ওর বাপের কথা শুনছে। আজ থেকে তোর সব কিছু বন্ধ। কাল থেকে রিক্সা করে কলেজ যাবি। পরি ওর বাবার দিকে তাকায়। এসব তুমি কি বলছো? কোনো কথা নয়, তোর কার্ডটা দে আমাকে। পরি ওর বাবার দিকে তাকিয়ে আছে, রাগে ওর মাথা এখন ফেটে যাচ্ছে। আসলাম সিকদার আবার ধমক দিয়ে বলে, পড়ি, আমি তোকে কিছু বলেছি? কার্ডটা আমার কাছে দে। আসলাম সিকদার হাত বাড়িয়ে দিল পরির দিকে। পরি ওর পকেট থেকে কার্ডটা বের করে আসলাম শেখের দিকে ছুঁড়ে মারল, আর সেখান থেকে গটগট করে চলে গেল। আসলাম সিকদার নিচ থেকে কার্ডটা তুলে টেবিলের উপর রেখে তার উকিলকে ফোন করে। ছেলেটাকে ছাড়ানোর ব্যবস্থা করো। কেসটা এখনই রফাদফা করে দিও, না হলে ছেলেটার লাইফটাই নষ্ট হয়ে যাবে।
আসলাম সিদ্ধার্থ কথা শেষ করে সোফায় বসে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। আকাশ গ্যারেজে কাজ করছিল তখন তাদেরই ক্লাসের কয়েকজন ছেলে ওদের গ্যারেজে এলো বাইক নিয়ে। তারা আকাশকে এখনো দেখেনি। ছেলেটার নাম রবিন, রনির সাথেই সবসময় থাকে। এ মামা দেখো তো বাইকটার কি সমস্যা হয়েছে, চলছেই না। লিটনের হাতে কাজ থাকায় সে বলে, এ ছোট, বাইকটা একটু দেখতো কি সমস্যা হয়েছে। আকাশ সেখানে এলো। মুখে অনেক জায়গাতে কালি মেখে আছে। রবিন আকাশকে দেখে চিনে ফেলে। এই তুই এখানে? গ্যারেজ মেকানিক। আকাশ ওদের কথায় পাত্তা না দিয়ে বলে, কি সমস্যা হয়েছে গাড়ির? এটাকে গাড়ি বলে না বলদ, এটাকে বাইক বলে। মামা আর কোনো মেকানিক নেই? এ পারবে না মনে হচ্ছে। না, ও সব পারে। ছোট ভালোভাবে ঠিক করে দেয়। ওকে বলদ, এটা ভালো করে ঠিক করবি। সবাই একসাথে হাসতে থাকে। আকাশ বাইকের উপর বসে সেলফ স্টার্টের চেষ্টা করতেই রবিন আকাশকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফলে গাড়ি সহ আকাশ নিচে পড়ে যায়। এটা দেখে লিটন ভাই তার কাজ ফেলে সেখানে ছুটে আসে। বাইক তুলে আকাশকে ধরে উঠায় আর ওরা সবাই হো হো করে হাসতে থাকে। ঠিক আছিস আকাশ? ছোট পাসনি তো? ভাই ঠিক আছে। উপস, সরি, হালকা ধাক্কাতে গাড়িটা নিচে পড়ে যাবে সেটা বুঝতে পারিনি। চোট পাসনি তো? গাড়ি নে আর সোজা এখান থেকে বেরিয়ে যা। মামা কি বললে? গাড়ি নে আর এখান থেকে ভাগ। আবার বলো। আমি এখানে শুধুমাত্র মানুষের গাড়ি ঠিক করি, কোনো জানোয়ারের না। রবিন এটা শুনে রেগে বলে, একটু সাবধানে কথা বল। শালা সামান্য মেকানিক, এত বড় গলা। তুই ভালো মুখের মানুষ না। ওই ভাবলো আমজাদ, শেরু, আদনান, এদিকে আয় তো। এবার সবাই গ্যারেজের পাশের দোকানি লিটনের ডাকে সবাই সেখানে চলে এলো। এটা দেখে রবিন তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে শুধু আকাশের দিকে বড় বড় রাগী চোখে তাকিয়েছিল। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সব কিছু খুব ভালো চলছে আকাশের লাইফে। এই কদিনে রিমনের সাথে অনেকটাই বন্ধুত্ব হয়ে গেছে। এখন তারা তুমি থেকে তুইতে নেমে এসেছে। তবে এক সপ্তাহ আকাশ পরীকে কলেজে আসতে দেখেনি। অবশ্য রনি এসেছিল একদিন। আকাশ শুনেছিল পুলিশ নাকি ওকে অনেক পিটিয়েছে। হাতের মুখে কাটার দাগ দেখেছিল সে। প্রতিদিনের মতো আজও সময় মতো বাড়ি থেকে বের হলো আকাশ কলেজের উদ্দেশ্যে। বাড়ি থেকে কিছুটা দূরেই কলেজ, রিক্সাতে 5 টাকার পথ। রাস্তায় আসতে আকাশের চোখ পড়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। বাইকে লাথি মেরেই যাচ্ছে। মেয়েটা আর কেউ নয়, পরি। চোখে মুখে রাগ স্পষ্ট। রাগ হবেই বা না কেন? মাঝ রাস্তায় বাইকে ভাবে ধোকা দিলে কার না রাগ হবে বলুন? কতবার করে বললাম বাইকটা পুরনো হয়ে গেছে, নতুন একটা কিনে দাও। সে তো দেবেই না। এখন ভোগো বেয়াদ্দব বাইক। কোনো সমস্যা? পরি পেছনে তাকিয়ে দেখে তাদেরই ক্লাসের একজন। তুই তোর কাজে যা, ফোট এখান থেকে। আকাশ আর কিছু না বলে সেখান থেকে হাঁটা ধরল। কিছুক্ষণ পর পরি ডিম ডিম করে চিৎকার করতে থাকে। আকাশ পেছনে ফিরে দেখে পরি তার দিকেই তাকিয়ে আছে। এখানে আশেপাশে কোনো ভালো গ্যারেজ আছে? কেন? পরি রেগে বলে, তোকে সেখানে ভর্তি করাবো। আজব, গ্যারেজে মানুষ কি জন্য যায়? আমার বাইক ঠিক করাতে হবে। আকাশ পরির দিকে এগিয়ে আসে। কি হয়েছে গাড়ির? পরি আকাশের কথা শুনে হেসে ওঠে। এটা গাড়ি না, এটাকে বাইক বলে। এটা স্টার্ট হচ্ছে না, হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছে। ওয়েট, আমি দেখছি। আকাশ সেখানে বসে বাইকে প্লাস পাতি চেক করতে থাকে। পরি এটা দেখে অবাক হয়ে বলে, আরে আরে কি করছিস তুই? দেখ, আমার বাইকে যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। আপনার কাছে কিট আছে? মানে সেলাই রেঞ্জ, স্ক্রুড্রাইভার এসব? সেগুলো দিয়ে তুই কি করবি? দেখ, আমার গাড়ির আরো বড় সমস্যা হয়ে যাবে। তুই থাম। আরে আপনি চিন্তা কইরেন না, সামনের মোড়ে কিছুটা ভেতরে একটা গ্যারেজ আছে, আমি ওখানে কাজ করি। এসব ঠিক করা আমার বা হাতের কাজ। পরি আকাশের কথা শুনে একটু ভরসা পেল। সে কিটগুলো বের করে আকাশের কাছে দিল। 5 মিনিটেই গাড়িটি ঠিক হয়ে গেল। বলেছিলাম এটা আমার কাছে কিছুই না। পরি ওর পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে আকাশের দিকে ধরল।
এটা দেখে আকাশ মুচকি এসে আশেপাশে তাকিয়ে পরীর থেকে টাকাটা নিল। দৌড়ে গিয়ে রাস্তায় বসে থাকা একটা ফকিরকে দিয়ে বলে। ফকির মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। 500 টাকা পেয়ে সে অনেক খুশি। আকাশ হাঁটছে আর নিজে নিজে কথা বলছে। হায়রে মানুষ, উপকারের প্রতিদান টাকা দেয়। সব কিছু কি টাকা দিয়েই কেনা যায়? হ্যাঁ, আমি জানি জীবনে সবসময় সব ক্ষেত্রে টাকার প্রয়োজন অনেক, তাই বলে সব সময় না। আকাশ গুনগুন করে এসব বলছিল, তখন দেখে হাতে লেগে থাকা কালি কিছুটা তার জামায় লেগে আছে। হায়রে, এটা কি করলাম? আকাশ ওর জামার কালি মুছতে ব্যস্ত, তখন রাস্তায় তার পাশে এসে পরি বাইকের হর্ন দিতে থাকে। আকাশ সব থামিয়ে পরির দিকে তাকায়। আয়, তোকে কলেজে নামিয়ে দিচ্ছি। আকাশ এটা শুনে একটু অবাক হলো। আমাকে বলছেন? আয়। না, কলেজ তো কাছেই, আপনি যান, আমি হেঁটে আসছি। এত কথা কিসের? তোকে আসতে বলেছি, তুই আসবি। আকাশ মন খারাপ করে চোখ বন্ধ করে আছে। বাতাসে ওর চুলগুলো উড়ছে, কারণ অনেক জোরে বাইক চালাচ্ছে পরি। এক প্রকার জোর করেই তাকে বাইকে বসিয়েছে। তার উপর পরি একজন মেয়ে, এই জন্য মাঝখানে অনেকটা ফাঁকা রেখে বসে আছে। আকাশের মনে হচ্ছে সে জান হাতে করে নিয়ে বাইকে বসে আছে। অবশেষে তারা সশরীরে কলেজের গেট দিয়ে ভেতরে এলো। তবে সবার নজর পরির গাড়ির দিকে। যে পরির সাথে কেউ কথা বলার সাহস পায় না, আজ তার পেছনে একটা ছেলে বসে আছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। ওই দেখ। রবিন, রনি সহ আরো কয়েকজন একটা বেঞ্চে বসেছিল। এই সিন দেখে সবাই উঠে দাঁড়ালো। বাইক দাঁড়ানোর সাথে সাথে আকাশ টাস করে নেমে পড়ল, আর সেখানে দাঁড়ালো না। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে এক প্রকার সেখান থেকে দৌড়ে পালালো। বাইক রেখে পরই রনিদের কাছে যেতেই রবিন বলে ওঠে। এটা কি ছিল? ওই ছোট মেকানিক তোর গাড়িতে কি করে? তো এখন তোকে কৈফিয়ত দেওয়া লাগবে আমার? রবিন আরো কিছু বলতে গেলে রনি ওকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। এতদিন কলেজে আসলি না যে? তোর ফোনটাও তো বন্ধ ছিল। পরি বেঞ্চে বসতে বসতে বলে। আরে আর বলিস না, এই কদিন কি যে প্যারার মধ্যে ছিলাম। কি হয়েছিল? আমার ড্যাড আমার সব কিছু কেড়ে নিয়েছিল, বাইক, কার্ড, ফোন সব। ও, আকাশ এত সময় পরির থেকে অনেক দূরে চলে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখন কেউ একজন এসে তার কাঁধে হাত রাখে। এতে আকাশ ভয় পেয়ে কিছুটা দূরে সরে গিয়ে পেছনে ফিরে। আর এটা আমি ইমন। ও হ্যাঁ। মামা, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। এই পুরো কলেজে তোকে নিয়ে কথা বলছে। কেন? আমি আবার কি করলাম? জানিস, সবাই জানে রনি পরি বয়ফ্রেন্ড। আকাশ ক্লাসরুমের দিকে হাঁটা ধরে হেঁটে হেঁটেই বলে। তো? রিমনও আকাশের পাশেই হাঁটছে। তো আরে, যে রনি এখনো পরির বাইকের পিছনে উঠতে পারলো না, আর সেই বাইকের পিছনে বসে তুই কলেজে এলি। আরে, ওনার বাইক রাস্তায় খারাপ হয়ে গেছিল, আমি ঠিক করে দিয়েছি, এই জন্য হয়তো। মামা, আমার তো মনে হয় তোদের মাঝে কুচ কুচ হতা হল। আরে চল তো, কি সব বাজে বকছে। ক্লাসের পেছনের বেঞ্চে বসে আছে আকাশ আর রিমন। কিছু সময় পর পর রাগী চোখে তাদের দিকে তাকাচ্ছে রবিন। পরি ক্লাসরুমে আসার সাথে সাথে রবিন রনির পাশ থেকে উঠে পাশের বেঞ্চে চলে আসে। রনি চেপে বসে পরীকে বসার জায়গা করে দিল। কয়েকটা ক্লাস শেষে পরি ক্লাস থেকে বেরিয়ে গেল, ওর পেছনে পেছনে রনিও চলে গেল। আকাশ দরজার দিকে তাকিয়ে আছে, হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে। আজকে আর ক্লাস করব না, আর ভালো লাগছে না। কি করে ভালো লাগবে? ভালোটাই তো ক্লাসে নেই। আকাশ কিছু উত্তর না দিয়ে হাঁটা ধরল। আরে দাঁড়া, আমিও আসছি। রিমন আকাশের পেছনে পেছনে ক্লাস থেকে বেরিয়ে গেল। রবিন আকাশের কথা শুনে কিছু একটা ভাবতে থাকে। পরি কলেজ থেকে বেরিয়ে কিছুটা দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে একটা চায়ের দোকান থেকে চা খাচ্ছে। এক সপ্তাহ আগে যেদিন পরি বাবা আসলাম শিকদার ওর সব কিছু নিয়ে নিয়েছিল, সেদিন ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। রাতে ওর প্রচুর মাথা ব্যথা শুরু হয়। এইদিকে ওর পকেটে মাত্র 20 টাকা পড়ে আছে। সামনে একটা চায়ের দোকান দেখে সেখানে যায়। মামা, একটা কফি দেন তো। দোকানদার পরির দিকে তাকিয়ে পড়ে, এত রাতে একটা মেয়ে এখানে? ছোট দোকান, কফি তো নেই, তবে চা আছে। আচ্ছা, যা আছে সেটাই দিন।
জীবনে প্রথম সে রাস্তার পাশে এমন চায়ের দোকান থেকে চা খাচ্ছে, তবে এটার স্বাদ অন্যরকম। পরি ওর চোখ বন্ধ করে চায়ের স্বাদ নিচ্ছে। এখনও ঠিক সেই জিনিসটাই করছে পরি, চোখ বন্ধ করে চা খাচ্ছে। মামা সত্যি তোমার চায়ে জাদু আছে। দোকানদারটা ফোকলা দাঁতের একটা হাসি দেয়। পরি চা খেতে খেতে রাস্তার দিকে তাকায়। সে দেখে আকাশ একটা মহিলার হাত ধরে রাস্তা পার হচ্ছে। মহিলাটাকে দেখে মনে হচ্ছে সে অন্ধ। রাস্তা পার হয়ে মহিলাটা আকাশের মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশ হাসতে হাসতে সেখান থেকে চলে আসছে। পোলাটা অনেক ভালা, দুনিয়াতে হের আপনজন বলতে দাদি ছাড়া কেউ নাই, এজন্য সবার মাঝে নিজের আপনজনদের খোঁজে। আকাশ ওর কাজের জায়গাতেই চলে আসলো। কিরে, আজ এত জলদি কলেজ শেষ? না, তবে আজকে ক্লাস করতে ভালো লাগছে না, তাই জলদি চলে এসেছি। ও আচ্ছা, জামা কাপড় ছেড়ে নতুন যে গাড়িটা এসেছে ওটা রেডি কর, আজকে ডেলিভারি করতে হবে। আচ্ছা। পরের দিন আকাশ কলেজের জন্য বের হয়। আজকে ওদের ক্লাসের টেস্ট পরীক্ষা, তাই একটু জলদি বের হয়েছে। প্রতিদিনের মতো হেঁটে হেঁটে কলেজে আসছিল, তখন সে দেখে কয়েকটা ছোট বাচ্চারা মিলে একটা কুকুরের ছানাকে ছোট ছোট ঢিল মারছে। আকাশ পিচ্চিদের আগে থেকেই চিনতো, তাই দৌড়ে ওদের দিকে চলে যায়। এই এই কি করছিস? ভাগ সব কয়টা এখান থেকে। আকাশ কিভাবে দৌড়ে আসতে দেখে সবকটা সেখান থেকে পালায়। কুকুরছানাটা এখনো ডেকে যাচ্ছে। একটু সুযোগ পেতেই সেও দৌড় দিল। আকাশ সেখানে দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করতেই দেখে রাস্তার ওই পাশে গাছের নিচে বাইকে হেলান দিয়ে চোখে চশমা ঝুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ ওর দিকে তাকাতেই পরি হাত উঁচু করে ওকে ডাক দেয়। এই আপদটা আবার এখানে কেন? রাস্তা ভালো করে দেখে পার হয়ে পরির কাছে গেল। কুকুরের মাঝেও কি আপনজন খুঁজছিলি? আকাশ পরির কথা কিছু বুঝতে পারল না। বুঝলাম না। বলছি যে ওখানে কি করছিলি ওদের সাথে? আরে আর বইলেন না, বজ্জাত ছেলেগুলো একটা কুকুরের বাচ্চাকে মারছিল। তো তো মানে আবার প্রাণীদের এভাবে তো মারাটা ঠিক না, তাই না? হিম, সেটা ঠিক বলেছিস। আকাশ একটু অবাক হয়ে বলে, মানে সেটা তুই বুঝবি না। ও, তা আজকেও আপনি এখানে? গাড়ি কি আজকেও খারাপ হয়ে গেছে? না, এমনি বসে আছি। আচ্ছা, তুই বাইক চালাতে পারিস? কেন? আজকে একটু বাইক চালাতে ইচ্ছা করছে না। আজকে তুই আমাকে কলেজে নিয়ে চল। আমি কি করে? পরি আকাশের ঘাড় ধরে পাক দিয়ে বলে। আরে চল তো। আকাশ শরীরের ভেতর 444 ভোল্টের কারেন্ট লেগে গেল। এই প্রথম কোনো মেয়ের স্পর্শ পেল সে। বুকের ভেতরে থাকা কলটা আজ তার ফুল স্পিডে ধুকপুক ধুকপুক করছে। কলেজের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। পরির এক হাত আকাশের কাঁধে। রবিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, যা শালা, এটা আমি কি দেখছি? রনি সেভাবে বসেই বাইকের দিকে এক নজরে তাকিয়ে আছে। ভাই, তোর পাখি অন্য কারোর ডালে ভাষা বাঁধেছে। বাসাটা বাঁধুর আগে ডালটা কেটে দিব। আকাশ গাড়ি থামাতেই পরি নেমে গেল। বারে, ভালোই চালাস তো দেখছি। আকাশ মুচকি এসে মাথা নিচু করে। গাড়ি থেকে নেমে সেখান থেকে চুপচাপ চলে যায়। কিছু দূর আসতেই রিমন দৌড়ে এসে বলে, এখনো বলবি কিছু নেই তোদের মাঝে? উত্তরে আজ আকাশ কিছু বলে না। তারও মনে হচ্ছে কিছু তো আছে, তা না হলে কেন সে আজ তার কাঁধে হাত রাখলো। আকাশ মুচকি এসে ওর কাঁধের দিকে তাকিয়ে বলে, চল চল। বলেই আকাশ হাঁটা ধরলো। আরে পাগল হয়ে গেলি নাকি? ক্লাসের পরীক্ষা চলছে, কিন্তু আকাশ কেন জানি কিছু লিখতে পারছে না। খালি তার পরিস্পর্শটার কথাই মনে পড়ছে। সাদা খাতা জমা দিয়ে ক্লাসের বাইরে আসলো। মুখ থেকে এখনো হাসিটাই সরেনি। সিঁড়ির কাছে আসতেই আকাশের পথ আটকে দাঁড়ালো রনি, রবিন ও আরো দুজন। কিরে, পরীক্ষা কেমন দিলি? আরে সে তো পরীক্ষা দেয়নি, শুধু সাদা খাতাটাই জমা দিয়েছে। তার মানে পরি ওর প্ল্যানে সাকসেসফুল হয়েছে। এটা শুনে আকাশের মুখ থেকে হাসিটা গায়েব হয়ে গেল। কিসের প্ল্যান? পরি সবসময় ক্লাসে ফার্স্ট হয়, আর তুই কোথায় কোন ফকির এসে ওর জায়গা দখল করে নিবি? ও ঠিক বলছিল, তোকে ওর পথ থেকে সরানো বাম হাতের কাজ। দেখ না, সে বাম হাত দিয়েই তোর এই হাল করে দিয়েছে।
আকাশ ভাবতে থাকে পরি ওর বাম হাতটাই তো আকাশের কাঁধে রেখেছিল। বেচারা ছোটু, জানে না পরি তার স্বার্থের জন্য কি কি করতে পারে। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা ফাগ এইখান থেকে। এদের কথা শুনে আকাশের মনে কেন জানি খারাপ লাগতে থাকে। পরীর প্রতি জমানো ভালো ভালো চিন্তাগুলো ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। ওদের পাশ কাটিয়ে যেতেই রনি আকাশের পায়ে ওর পা বাঁধিয়ে দেয়, ফলে আকাশ সিঁড়ির ওপর মুখ থুবড়ে পড়ে যায়। রনি রবিন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। হাতে কনুইয়ের কাছে অনেকটাই ছিলে গেছে আকাশে। হাঁটুতে অনেক ব্যথা পেয়েছে, ফলে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তবুও কষ্ট করে হাঁটতে থাকে। পেছন থেকে রিমন আকাশকে ডেকেই যাচ্ছে, সেটা আকাশের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। গ্যারেজে আসতেই লিটন ভাই আকাশকে ডেকে বলে, কিরে, আজ তোর চেহারাটা এমন হয়ে আছে কেন? আকাশ লিটন ভাইয়ের দিকে তাকিয়ে একটু মিথ্যা আসার চেষ্টা করে বলে, কই কিচ্ছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। লিটন ভাই ওর হাতের কাজ দেখে উঠে আকাশের দিকে আসে। কি হয়েছে রে তোর, ছোটু? আকাশ কিছু না বলে লিটন ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ আকাশের কাজে একটুও মন লাগছে না, শুধু পরীর কথা মনে পড়ছে। আকাশ কখনো কোনো মেয়ের ছোঁয়া পায়নি, তাই পরীর এইটুকু করাতেই আকাশ পরীকে নিয়ে ভাবতে শুরু করেছিল। তবে এটা যে ওর অভিনয় ছিল এটা আকাশ বুঝতে পারেনি। হাতটা প্রচুর ব্যথা করছে, জোরের কোনো কাজ করতে পারছে না আকাশ। আকাশ লিটন ভাইকে বলে, ভাই আজকে আমি চলে যাই, কাল এসে করে দেব। আচ্ছা যা, সাবধানে যাস। আকাশ রাস্তা দিয়ে হাঁটছে আর নিজের সাথেই কথা বলছে। তুই আসলেই একটা বলদ, একদিনের এইটুকুকে তুই অনেক কিছুই ধরে নিয়েছিলি। ভেবেছিল পরি একটা ভালো মেয়ে, তোকে পছন্দ করে। আরে সে কোথায় আর তুই কোথায়, আগে লেভেলটা দেখ। এটা ভুলে যাস না তোর বয়ফ্রেন্ড আছে। আরে ওসব ওর অভিনয় ছিল, ভুলে যা সব কিছু। ভুলে গেছি। আকাশ বাসায় চলে এলো, গোসল সেরে দাদিকে বলে, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। গিয়ে বস, আমি আসছি। গোসল শেষে দাদিকে বলে। দাদি সেখানেই দাঁড়িয়ে আছে আকাশের যাওয়ার দিকে তাকিয়ে। আকাশ যেতেই তার কাশি শুরু হয়। অনেক কষ্টে এত সময় কাশি আটকে রেখেছিল। কাশতে কাশতে সে বসে পড়ে। এক পর্যায়ে কাশির সাথে রক্ত বের হতে থাকে। এত সময় লাগে আসতে? দাদি একটা মুচকি হাসি দিয়ে বলে, আমার দাদু ভাইয়ের বুঝি খুব ক্ষুধা লেগেছে। দাদি আকাশকে খেতে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি যখন থাকবো না তখন কাকে রাগ দেখাবি? আকাশের খাওয়া বন্ধ হয়ে যায়, সে ওর দাদির দিকে তাকায়। কতবার বলবো এসব কথা বলবা না, সব সময় আজে বাজে কথা। আর রাগ করতে হবে না, তুই খা। পরের দিন কলেজে যাওয়ার সময় আকাশ আশেপাশে ভালো করে নজর রেখে যাচ্ছে, পরি কোথাও আছে কিনা। কালকে সে জায়গাটাও ফাঁকা। আকাশ ওর হাতের কাঁটাটা দেখে হাঁটছিল, তখনই হুড়মুড় করে তার কাছে একটা গাড়ি চলে এলো। আকাশ লাফিয়ে একটু দূরে চলে যায়, তাকিয়ে দেখে পরি। পরি আকাশের দিকে তাকিয়ে বলে, কিরে, কি অবস্থা? ভালো। বলেই জোরে হাঁটা শুরু করলো। সে দেখে পরিও আসতে তার বাইকটা তার পাশ দিয়েই চালাচ্ছে। কিরে, তোর সমস্যা কি? হ্যাঁ, এমন করছিস কেন? আকাশ পরীর কোনো কথার জবাব না দিয়ে পাশে একটা বাড়ির ভেতর চলে গেল। পরি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আরে আমি কি বাঘ নাকি ভাল্লুক, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে? পরি চলে যাওয়ার কিছু সময় পরে আকাশ সেখান থেকে বের হয়। ক্লাসে একেবারে শেষ বেঞ্চে বসে আছে আকাশ, আর প্রথম বেঞ্চে পরি। কয়েকবার আকাশের দিকে তাকালেও বোঝার চেষ্টা করলো কি হয়েছে, তবে আকাশ ওর দিকে একটা বারও তাকালো না। পরীর এভাবে আকাশের দিকে তাকানো রনির কেন জানি সহ্য হচ্ছে না। ক্লাস শেষে পরি আকাশের কাছে যেতে গেলে রনি ওর হাত ধরে বলে, রহমান স্যার ডেকেছিল, চল এখন যাই। চল তাহলে। এভাবে কেটে গেল আরও কটা দিন। আকাশ পরীর থেকে সবসময় লুকিয়ে বেড়াচ্ছে, কারণ আকাশের মতো সাধারণ ছেলেদের কাছে একটু হাত ধরা, হেসে কথা বলার নামই হচ্ছে প্রেম, ভালোবাসা। অন্যদিকে পরি ওর রুমে শুয়ে শুয়ে ভাবছে আকাশের কথা। সে কেন এভাবে পালিয়ে বেড়াচ্ছে তার থেকে? কিছু তো সমস্যা ঠিকই আছে, সে তো ওকে বন্ধু বানাতে চায়। তখনই পরির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে লীলার নাম।
নীলা হচ্ছে পরীর বাবার বন্ধুর মেয়ে। পরী আর ও ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। কি দরকার ছিল কল দেওয়ার? না দিলেও পারতি। আরে আর বলিস না, নানা বাড়িতে একটুও নেটওয়ার্ক থাকে না। ওই 2 মাস আমি ওখানে কিভাবে কাটিয়েছি কি বলবো। মানে তুই এখন কোথায়? বাড়িতে চল, আজ সন্ধ্যায় দেখা করি। ওকে, যেখানে দেখা করতাম সেখানেই চলে আসিস। আচ্ছা বাই, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে নীলা আর পরী। নীলা মেয়েটা বোরকার সাথে মুখ খোলা হিজাব পরে আছে। তো কেমন চলছে দিনকাল? ভালো। তোর? আর ভালো। সেই যে বজ্জাতটা আমার টাকা নিয়ে ভাগছে, এরপর থেকে তো থাক, আর পুরান কথা বলতে হবে না। তোর কথা বল, কাউকে পেলি যে তোকে ডিস্টার্ব করার সাহস করছে? ডিস্টার্ব বলতে হ্যাঁ, একটা ছেলে আছে, আমাকে দেখলেই শুধু পালিয়ে যায়। শালাকে ধরতেই পারি না। কী সব বলছিস? তা কে সেই ছেলে? নাম কি? কি করে? আরে বাদ দে, এটা কোনো বড় সমস্যা না। আরে বল বল, সে কি করে? পরে পরী ওকে প্রথম থেকেই সব কিছু খুলে বলে। এটা শুনে নীলা হাসতে থাকে। বুঝে গেছি। কি বুঝলি? ছেলেটা সরল। এটা তো আমিও জানি। এই জন্য তো তুই যখন ওর কাঁধে হাত রাখলি, ভালোভাবে কথা বললি, ও ভেবেই নিয়েছে তুই ওকে পছন্দ করিস। এই জন্যই তো পালিয়ে বেড়াচ্ছে। না মানে এটা হতে পারে যুক্তি, বললাম আর কি। তোর মাথাটা গেছে রে। আবির তোর টাকার সাথে সাথে তোর মাথাটাও নিয়ে গেছে। আবির হচ্ছে নীলার এক্স বয়ফ্রেন্ড, যে কিনা ওর মায়ের অপারেশনের কথা বলে নীলার থেকে 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এরপর আরও কয়েকদিন কেটে গেল। পরী আকাশের জন্য এখন আর অপেক্ষা করে না। একদিন সে কলেজ থেকে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা গাড়ি এসে ওর সামনে আর করে দাঁড়িয়ে পড়ে। পরী এটা দেখে রেগে বাইক থেকে নেমে গাড়িটার কাছে যায়। কি সমস্যা? হ্যাঁ, গাড়ি চালাতে পারিস না, তাহলে নিয়ে বের হোস কেন? তখনই গাড়িটার জানলার কাছ নিচে নামে। গাড়ির মধ্যে বসে আছে ডিএসপি সেই ছেলে যাকে পরী রনিরা মিলে মেরেছিল। ওর নাম নিহান। বেবি, আই এম ব্যাক। একে দেখে পরী একটু ভয় পেয়ে গেল। নিহান ছেলেটা একটুও সুবিধার না। তুই এখানে কেন? আবার কি জন্য এসেছিস? সেদিন মার খেয়ে তোর পেট ভরেনি নাকি? পেট তো ভরে গেছে, আজ মন ভরাতে এসেছি। নিহান গাড়ি থেকে নামলো। পরী রাস্তার আশেপাশে তাকাচ্ছে, তবে রাস্তাটা একেবারে ফাঁকা। আজ কেউ তোমাকে আর বাঁচাতে আসবে না, সো চিল। দেখ নিহার, ভালোভাবে বলছি, চলে যা, না হলে কিন্তু তোর জন্য ভালো হবে না। ভালো মন্দ সেটা তো খাওয়ার পরে বোঝা যায়। আগে ভাগে বলে মজাটা একটু নষ্ট করো না তো। নিহানের এভাবে কথা বলা দেখে পরীর মনে ভয় হতে থাকে। পেছাতে পেছাতে সে রাস্তার ওপর পড়ে যায়। এটা দেখে নিহান হাসতে থাকে। এখানে কি হচ্ছে? পরী তাকিয়ে দেখে তার থেকে কিছুটা দূরে আকাশ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। পরনে গ্যারেজের পোশাক, হাতে গাড়ি ঠিক করার যন্ত্রপাতি, হয়তো কোথাও যাচ্ছে। পরী আকাশকে দেখে একটু সাহস পায়। আকাশ সেখানে চলে আসে। তোর কাজে তুই যা, ফাও ঝামেলা করিস না। ওকে। পরীর দিকে তাকিয়ে আকাশ সেখান থেকে হাঁটা শুরু করে। এমনটা করায় পরী অনেক অবাক হয়ে যায়। নিহানের মতোই ভাবতে থাকে আকাশকে। নিহান একেবারে পরীর সামনে দাঁড়িয়ে আছে। পরী ওর চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আর ভাবতে থাকে আজই হয়তো তার শেষ দিন। এভাবেই সব কিছুরই শেষ হবে। তখনই কিছু একটা শব্দ হয়। পরী তাকিয়ে দেখে আকাশ সেলাই রেঞ্জ হাতে ওর সামনে দাঁড়িয়ে আছে। নিচে পড়ে থাকা নিহানের দিকে তাকিয়ে পরী উঠে দাঁড়ায় আর ওর গায়ে লাথি মারতে থাকে। কি খুব লাফাচ্ছিলি তাই না? এখন আয় আয়। পরী আকাশের দিকে তাকিয়ে বলে, আমি ভেবেছিলাম তুইও এরই মতো। আকাশ কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে। পরী আকাশের পেছনে দৌড় দেয়। আরে আমি তোর সাথে কথা বলছি আর তুই এভাবে চলে যাচ্ছিস? আমার কাজ আছে, যেতে হবে। আকাশ সেখান থেকে চলে গেল। পরী ওর যাওয়ার দিকে মুচকি এসে তাকিয়ে আছে। সেদিন থেকে শুরু হয় আকাশকে নিয়ে পরীর সব ভাবনা। আজ থেকে ওদের ইয়ার ফাইনালের পরীক্ষা শুরু। লিটন ভাই আকাশকে বলে দিয়েছে পরীক্ষার কয়দিন কাজে না যেতে, বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনাটা করতে বলেছে। আকাশও সেটাই করছে।
প্রতিদিনের মতো আজও পরি সেই জায়গাতেই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ এদিকে না তাকিয়ে ওর মতো হাঁটা শুরু করে। কলেজের সামনে আসতেই রিমনের সাথে দেখা। খবর কেমন পড়লি? মোটামুটি মোটামুটি পড়ছি। তুই? আমার তো টেনে শুনে পাশ করা গেল, চলবে? হ্যাঁ হ্যাঁ, চল, সিট খুঁজতে হবে। হ্যাঁ চল। রুম নাম্বার 9-এর ডান পাশের 4 নাম্বার বেঞ্চে আকাশের সিট আর রিমনের ফার্স্ট বেঞ্চে। জীবনে কখনো যেখানে বসি না, আজ পরীক্ষার সময় সেখানে ছিটে পড়লো। ওরা ক্লাসরুমে গিয়ে দেখে ফার্স্ট বেঞ্চের অন্য পাশে রনি বসা। এটা দেখে আকাশ রিমনের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, আর অন্যদিকে এটা দেখে রিমনের মুখের রং উড়ে গেল। আকাশের বেঞ্চে বসে আছে, ওর পাশের জন এখনো আসেনি। তখনই কোথা থেকে পড়ি এসে টুপ করে আকাশের পাশে বসে পড়ল। পড়ি আকাশের দিকে তাকিয়ে ভ্রু নাচাতে থাকে। আকাশ সেদিকে না তাকিয়ে অন্যদিকে নজর দেয়। আজকে পালাবি না? আকাশ কিছু না বলে চুপচাপ অন্যদিকে ফিরে বসে আছে। হঠাৎ আকাশ বুঝতে পারে তার ঘাড়ের কাছে কেউ নখ দিয়ে গুঁতা মারছে। আকাশ পরের দিকে তাকিয়ে দেখে সে সামনের দিকে তাকিয়ে হাসছে আর হাত দিয়ে আকাশকে গুঁতা মারছে। আকাশ ফিসফিস করে বলে, কি সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আমার না, তোমার। আকাশ আর কথা বাড়ায় না, কোনো কথা না বলে পরীক্ষাটা শেষ করে। পরীক্ষা শেষ করে রিমন আর আকাশ একসাথে হাঁটছে, তখন কেউ পেছন থেকে এসে আকাশের মাথায় খোঁচা দেয়। আকাশ পেছনে ফিরে দেখে কেউ নেই, তাই সামনে তাকাতেই দেখে রনি আর রিমন তাদের সামনে দাঁড়ানো। কি পেলি না তো? কেউ টোকা দিচ্ছে। ঠিক এমনভাবেই পরীক্ষাও তুই পাবি না। জানি। বলে আকাশ সেখান থেকে চলে যাচ্ছিল। রনি ওর 2 কাঁধ ধরে আবার সামনে এনে বলে, তুই একটা সামান্য ফকিরের বাচ্চা হয়ে আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখছিস কি করে? ঠিকমতো দুবেলা খেতে পারে না, আবার স্বপ্ন দেখা, আবার প্রেম করা মারাচ্ছে। দেখ ভাই, বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিবার। দাঁড়া, তোকে দেখাচ্ছি বেশি কাকে বলে। রবিন রিমনের 2 হাত দিয়ে ওর নাক মুখ চেপে ধরে। এটাকে বলে বেশি। আকাশ কিছু বলতে যাবে তখনই সেখানে পরি চলে এলো। পরীকে দেখে রবিন রিমনকে ছেড়ে দেয়, আর রনি আকাশের কাঁধে হাত রেখে বলে, পরীক্ষা ভালো হয়েছে না? আরে পড়ি, তোর পরীক্ষা কেমন হলো? অন্যদিকে রিমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এটা দেখে আকাশের খুব খারাপ লাগছে। রিমন, চল যাওয়া যাক। রিমন হাঁপাতে হাঁপাতে বলল। চল ভাই। পরি রনিদের কাছে এসে বলে, ওদের কি হলো, এভাবে হাঁপাচ্ছে কেন? কি জানি, মাত্র তো ভালো ছিল। আকাশ আর রিমন একসাথে হাঁটছে, তখন আকাশ রিমনের দিকে তাকিয়ে দেখে সাদা মুখটা লাল হয়ে গেছে। সরি রে রিমন, আমার জন্য এসব হলো। আরে সমস্যা নেই, তুই ওরা বলেছিল প্রেম চাঁদ, এসবের মানে কি? আমিও তো সেটাই বুঝতে পারি না। আমি কার সাথে প্রেম করব? চাঁদকে কেন ধরতে যাব? আমি কিছুটা হয়তো আজ করতে পেরেছি। রনি আগেই পরি কথা বলেছিল, তার মানে তার জন্যই সব। কী সব বলছি আমি? ওর সাথে প্রেম করতে যাব কেন? আর হ্যাঁ, পছন্দ একটু একটু করি, এই আর কি। তুই না ভালোবাসলেও সে ভালোবাসতে পারে। কী সব বলিস? সে কোথায় আর আমি কোথায়? আকাশ পাতালের তফাৎ। কেটে গেল আরো কটা দিন। আজ শেষ পরীক্ষার পরে 1 মাস কলেজ বন্ধ থাকবে। পরীক্ষা শেষ করে আকাশ রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, তখনই কেউ তার সামনে এসে বাইক আর করে দাঁড়ায়। বাইক দেখেই বুঝে গেল সেটা কে। ওই তো সমস্যা কি রে? কি? একটা মেয়ে হয়ে আর কত কি করব, শালা এতটা কষ্ট কোনো সময় করিনি। আকাশ পরীর কথা বুঝতে পারল না। পরী গাড়ি থেকে নেমে বলে, আচ্ছা তুই কি বুঝিস না? বাচ্চা এখনো তুই। একটা মেয়ে সব কাজ বাদ দিয়ে তোর পিছনে পড়ে আছে, এটা মানে কি বুঝিস না? সব সময় তোর দিকে তাকিয়ে থাকে, এটার মানে কি বুঝিস না? তোর সাথে একটু কথা বলার জন্য সে কত কি করে, সেটাও কি বুঝিস না? আকাশ পরীর দিকে আবুলের মতো তাকিয়ে আছে। আরে তুই কি, হ্যাঁ, তুই ওই দিন আমাকে ওই নিহানের হাত থেকে কেন বাঁচিয়েছিলি? আর বাঁচিয়েছিস ভালো কথা, তাই বলে কি আমার মাথায় বাসা বাঁধবি? সব সময় কেন তোর কথা মনে পড়ে আমার? আকাশ এখনো হাঁ করে পরীর দিকে তাকিয়ে আছে। সে যা যা বলছে এগুলো হজম করা খুব কষ্টকর। আমার ড্যাড আমার লাইফের সব কিছু ভাবতাম, সে আমার কাছে থাকলে আর কিছুই আমার চাই না।
দরকারই হবে না, কিন্তু এখন কেন জানি খালি খালি লাগে। জানি না কি হয়ে গেছে আমার। কি জাদু করেছিস আমার উপর, তার উপর তোর এমন অবহেলা একটুও ভালো লাগে না আমার। এইটা কখনোই সম্ভব না। আপনি হলেন ধনীর দুলালের একমাত্র মেয়ে, আর আমি সামান্য একজন মেকারনি। আমি এত কিছু জানি না, জানতেও চাই না। লোকে বলে কাউকে ভালোবাসার জন্য অনন্তকাল নয়, একটা মুহূর্তই যথেষ্ট। ব্যাস, তোকে আমার ভালো লেগেছে, তাই তোকে আমার চাই। আই লাভ ইউ। আজ থেকে তুই আমার বয়ফ্রেন্ড। আকাশ কিছু বলবে তার আগেই পরি আকাশের গালে একটা চুমু দিয়ে দিল। এতেই আকাশের হোশ উড়ে গেল, যেন ও আর এই দুনিয়াতেই নেই। সেদিন বিকেলে আকাশ গ্যারেজে কাজ করছিল, তখন লিটন ভাই আকাশকে ডেকে বলে। ছোট, মেয়েটা কে রে? আকাশ কাজ করতে করতে বলে, কোন মেয়েটা? রাস্তার ওপাশে বাইকের উপর বসা মেয়েটা তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। আকাশ লিটন ভাইয়ের কথা মতো সেদিকে তাকায়। আকাশ সেদিকে তাকাতেই মেয়েটা হাত উঁচু করে হাই বলে। আকাশ লিটন ভাইয়ের দিকে তাকায়, সে আকাশের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আকাশ হেসে বলে, আরে ও আমাদের ক্লাসেই পড়ে, ক্লাসমেট আমার। সত্যি তো? হুম। যা, কথা বলে আয়। আকাশ ওর হাত ধুতে গেলে লিটন ভাই আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। আপনি এখানে? কি হ্যাঁ, এখন আপনি? তুমি করে বলো। উত্তরে আকাশ কিছুই বলে না, মুচকি হাসতে থাকে। আকাশ, অনেক খারাপ না আমি? কত মিনিট ধরে নিজের প্রশংসা শুনতে চান? পরে একটু অবাক হয়ে আকাশের দিকে তাকায়। কি? কি? আপনি কত সুন্দর, আপনি কত ভালো একটা মেয়ে। আপনার কথার বলার স্টাইল, আপনার চোখ, আপনার মুখ, আপনার চেহারা থেকে আমার একটু নজর সরছে না। এসবই শুনতে চাচ্ছিলেন, তাই না? আকাশের থেকে এসব কথা শুনে পরের মাথা নিচু করে হাসতে থাকে। আকাশ পরের হাসির দিকে তাকিয়ে আছে। ইয়ার, এভাবে হাসবেন না তো। এভাবে আপনাকে হাসতে দেখলে এখানে অনেক কিছুই হয়। আকাশ ওর বুকে হাত রেখে কথাটা বলল। আমি তো সবাইকে দেখে এমন করেই হাসি। আকাশ পরের কাঁধে হাত রেখে বলে। সবাইকে আমার পরে রাখবেন। পরে আকাশের দিকে তাকিয়ে আবার হাসতে থাকে। এটা দেখে আকাশ একটু জোরে বলে ওঠে। ইয়ার, সত্যি কি মেরে ফেলতে চান? এতে করে আশেপাশে থাকা লোক এদের দিকে তাকিয়ে পড়ে। আসলে আকাশ আর পরি আজ অনেক দিন পর বেড়াতে এলো। 2 মাস হলো ওদের প্রেম চলছে। হ্যাঁ, ভালোই চলছে। আকাশ বাড়িতে আসতেই দেখে লিটন ভাই আগে থেকেই ওদের বাসাতে বসে দাদির সাথে হেসে গল্প করছে। আরে লিটন ভাই, তুমি এখানে? তোর জন্য সুখবর আছে রে ছোট। আকাশ হাত পা ধুয়ে দ্রুত বলে। কি সেটা? তুই সিলেক্ট হয়েছিস। আমি সিলেক্ট হয়েছি? আকাশ এক পর্যায়ে কান্না করে দিল, চোখে পানি স্পষ্ট। আকাশের বাবার অনেক ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু সে পারেনি। ছেলে হয়ে আজ বাবার ইচ্ছাটা পূরণ করতে পেরে আকাশ খুশিতে কান্না করে দিল। 14 দিন পরে তোর ট্রেনিংয়ের জন্য ঢাকা যেতে হবে। ধন্যবাদ লিটন ভাই, একজন আপন ভাইয়ের মতন সবসময় পাশে থাকার জন্য। আরে এসব কি বলছিস? ভালোভাবে ট্রেনিং কর, দাদির চিন্তা করিস না, সে আমার কাছে থাকবে। পরের দিন কলেজে গিয়ে আকাশ আগে রিমনকে খবরটা বলল। শুনে সে অনেক খুশি হয়। কিছু সময় পরে সেখানে পরি আসে। আকাশ তাকে বলে এই ব্যাপারে। সে উপরে উপরে খুশি দেখালেও মন থেকে খুশি হয়নি, সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে। ভালো তো, যাও করো ট্রেনিং। আমিও চাই তুমি লাইফে কিছু করে দেখাও। আকাশ পরির হাত ধরে নেয়। হ্যাঁ, কলেজে সবাই জানে আকাশ আর পরির মধ্যে প্রেম চলছে। কি হয়েছে তোমার? এটাতে তুমি খুশি নাও? মিথ্যা একটা হাসি দিয়ে পরি বলে। আরে আমি কখন বললাম এটা? আমি অনেক হ্যাপি। পরি আকাশের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে। আমি একটু পরে আসছি। 7 দিন হয়ে গেছে, আর মাত্র 7টা দিন বাকি। আকাশ প্রতিদিনের মতো আজকেও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন ঘরের বাইরে কিছু একটা শব্দ হলো। দাদি, বাইরে ওটা কিসের শব্দ হলো? দাদির কোনো সাড়া শব্দ না পেয়ে আকাশ বাইরে আসে। আকাশ দেখে কিছুটা দূরে তার দাদি মাটিতে পড়ে আছে। আকাশ ভয়ে ভয়ে ডাক দেয়। দাদি। আকাশ এগিয়ে গিয়ে দেখে দাদির মুখে রক্ত লাগানো, পাশে অনেকটা রক্ত পড়ে আছে। হসপিটালে আকাশের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে লিটন ভাই। চিন্তা করিস না, তাদের কিছুই হবে না, দেখিস জলদি ভালো হয়ে যাবে।
তখন ডক্টর এলো তাদের কাছে। বয়স্ক মহিলাটা আপনাদের কি হয়? আমার দাদি। ডক্টর সাহেব কি হয়েছে দাদির? ভালো হয়ে যাবে তো? ওনার অবস্থা অনেক সিরিয়াস। আকাশ অনেকটা অবাক হয়। সকালেই আকাশের সামনে ভালো মানুষ হাঁটছিল, আর এখন ডাক্তার বলে অবস্থা সিরিয়াস। ওনার পাকস্থলীতে টিউমার অনেক দিন থেকেই, সাথে বাম কিডনিটা অনেক ড্যামেজ হয়ে গেছে। অপারেশন না করলে আমাদের হাতে কিছু করার থাকবে না। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। লিটন আকাশের কাঁধে হাত দিয়ে ডক্টরকে বলে, ডক্টর সাহেব, অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে? এটা অনেক ক্রিটিক্যাল অপারেশন, এটার জন্য ডক্টরদের মিটিং করতে হবে। সব মিলিয়ে লাখ দশেক তো লাগবেই। 10 লাখ টাকা? ডক্টর সাহেব আপনারা অপারেশনের ব্যবস্থা করুন, টাকার ব্যবস্থা হয়ে যাবে। বলে আকাশ সেখান থেকে চলে আসছে। এটা দেখে লিটন আকাশের কাছে এসে বলে, এতগুলো টাকা এত জলদি কই পাবো? আমাদের জমি বিক্রি করে দেব। ওটাতে অর্ধেকটাও আসবে না। কিছু না কিছু করে টাকা জোগাড় করবই, তুমি চিন্তা করো না। আকাশ সবকিছু মিলিয়ে 5 লাখ টাকার ব্যবস্থা করতে পেরেছে। জমিটা বেচে দিয়েছে এক বিল্ডারের কাছে, এখনো অর্ধেক বাকি। তখনই আকাশের মাথায় এলো পরীর কথা। পরী একটা রিক্সা করে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বাসায় ফিরছিল। অনেকদিন পরে নীলার সাথে অনেক মজা করেছে। হঠাৎ পরীর রিক্সার সামনে চলে এলো আকাশ। আরে তুমি এখানে? অন্য কোনো পথ না পেলে আরেকটা আশা নিয়ে আসছি আপনার কাছে। পরী আকাশের কথা বুঝতে পারে না। কিসের আশা, কিসের পথ, কি সব বলছো? আপনার দাদি খুব অসুস্থ, অপারেশন করতে 10 লাখ টাকার প্রয়োজন। আমি সব মিলিয়ে 5 লাখ টাকা জোগাড় করেছি। এখন কি? অনেক আশা নিয়ে এসেছি, আপনি প্লিজ আমাকে 5 লাখ টাকা দিন। কথা দিচ্ছি আমি সবাইকে ফেরত দিয়ে দিব। এটা শুনতেই পরীর চেহারা বদলে গেল। কিছুক্ষণ আগে নীলা এটাই বলেছিল। গরিব ছেলেটা টাকার জন্য বড়লোক মেয়েদের সাথে প্রেম করে। জানিস, প্রথম প্রথম এত ভালোবাসা দেখাবে, মনে করবি যে এ তোর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু কিছুদিন যেতেই মা বাবা নানা দাদা কারো একজনের অপারেশন নাম দিয়ে টাকা চাইবে। আকাশ অমর না রে। সেটা তো সময়ই বলে দিবে ও কেমন। যদি তোর থেকে বড় অঙ্কের টাকা চাই, বুঝে যাবি ও খারাপ, ওর মতলবটাও খারাপ। পরী ওর ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকালো। আমার কাছে কোনো টাকাই নেই, আমি টাকা দিতে পারবো না। আকাশ এগিয়ে এসে পরীর হাত ধরে বলে, আমার অনেক দরকার, তা না হলে তোমার কাছে এভাবে আসতাম না। প্লিজ আপনি কিছু একটা করুন। পরী ওর হাত ঝাড়া মেরে ধারিয়ে দেয়। সর, তোরা শালা সব ছেলেরাই এক। বড়লোক মেয়েদের সাথে প্রেম করিস তো শুধু টাকার জন্য। কদিন খুব ভালোবাসা দেখিয়ে পরে কারো না কারো অপারেশনের জন্য টাকা নিয়ে তার জীবন থেকে চলে যাস। তোদের মতো ছেলেদের খুব ভালো করে জানা আছে আমার। পরীর এসব কথাগুলো ডাইরেক্ট আকাশের কলিজাতে গিয়ে লাগলো। কি সব বলছেন? আমি ঠিকই বলছি। তোর মতো ছোট লোক ফকিন্নি বাচ্চার সাথে এতদিন কি করে ছিলাম ভাবতেই কেমন জানি লাগছে আমার। সেটা তুই তো আমার বাড়ির কর্মচারী হওয়ারও যোগ্যতা রাখিস না। ফোর্ট এখান থেকে, তোর সাথে ব্রেকআপ। হায় রে, বুঝতে একটু দেরি হয়ে গেল। সব ছেলেরাই একই হয়। পরী এসব কথাগুলো ডাইরেক্ট আকাশের কলিজাতে গিয়ে লাগলো। পরীর রিক্সা সেখান থেকে চলে যাচ্ছে। সেদিকে তাকিয়ে আছে আকাশ। চোখে বিন্দু বিন্দু পানি জমাট বেঁধে এসেছে, মাথাটা যেন আর কাজ করছে না। কোনটা নিয়ে ভাবে সে? যাকে সে ভালোবাসত সেই মানুষটাই অবিশ্বাস করলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, আকাশ এখনো রাস্তায় রাস্তায় হাঁটছে। কি করবে সে? কোথা থেকে টাকা জোগাড় করবে? মাথার ভেতরে প্রচুর ব্যথা করছে। তখনই 3টা বাইক তার সামনে দিয়ে গেল। সেটা রনি রবীন্দ্রের বাইক। ওটা আকাশ না, হ্যাঁ রনি, ওই দেখ, শিকারির জালে ধরা দিয়েছে। রনি আকাশের দিকে তাকায়। ওকে দেখতেই রনির মাথায় রাগ উঠে যায়। বাইক থামিয়ে সে চলে যায় আকাশের কাছে। আকাশের কোনো দিকেই মন নেই, আশেপাশে কি হচ্ছে ও জানে না। তখনই রনি আকাশকে একটা ঘুষি মেরে দিল। ঘুষি খেয়ে আকাশ নিচে পড়ে যেতে সবাই একসাথে লাথি মারতে থাকে আকাশকে। এই থাম, এভাবে মারতে থাকলে তো মরেই যাবে। চল, অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দে। রবিনের কথায় সবাই ওকে মারা বন্ধ করে দেয়। শরীর থেকে রক্ত বের না হলেও সব জায়গা ফুলে গেছে আকাশের। ওরা সরে যেতেই আকাশ উঠে দাঁড়িয়ে হাঁটতে থাকে। কয়েকদিন পরে পরী রনিদের সাথে বসেছিল। রবিন এখনো আসেনি। কেমন চলছে সব? ফার্স্ট ক্লাস।
ওর সাথে কেমন চলছে? ব্রেকআপ করে নিয়েছে 4 দিন আগেই। রনি মনে মনে খুশি হয়ে বলে, কেন? কারণটা কি? আরে ও বাকি 10টা গরিবদের মতোই আমার টাকার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করছিল। বলে নাকি ওকে টাকা দিতে ওর দাদির অপারেশন করাবে। বিশ্বাস, প্রতিটা ভালোবাসার মুখ ভিত্তি হচ্ছে বিশ্বাস। পরি রবিনের দিকে তাকায়, সে এদিকেই আসছে। সেদিনও অত কিছু করার পরেও যখন এটা শব্দও করলো না, তখনই আমি বুঝে গিয়েছিলাম কিছু তো একটা হয়েছে ওর। তার উপর অমন চাপা কান্না, তাই আমি ওকে ফলো করে হসপিটালে গিয়ে পৌঁছাই। সত্যি ওর দাদির অপারেশনের জন্য টাকা লাগতো, ওটাও মিথ্যা বলেনি। জানিস, আমি না আগে কখনো কোনো ছেলেকে আমি কাঁদতে দেখিনি যেভাবে আকাশ কাঁদছিল। পরির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কি করে ফেললো? জানিস পরি, ও কেন তোকে আপনি করে বলতো? কারণ ও তোকে ওর মায়ের মতোই সম্মান করত। মায়ের পরের স্থানটা তোকে দিয়েছিল, সেটা তুই ধরে রাখতে পারলি না। ও এখন কোথায় আছে? আমাকে একটু ওর কাছে নিয়ে চল। কি হবে এখন সেখানে গিয়ে? কারণ পরের দিন আমি টাকা নিয়ে ওখানে গিয়ে শুনি ওরা ওখান থেকে চলে গেছে। বাড়িটাও এখন বিল্ডাররা নিয়ে নিয়েছে। পরি আর নিজের মাঝে নেই। ভিতর থেকে খুব কান্না আসছে ওর। ও না জেনে বুঝে কি করে ফেলেছে। পরি সেখানে ঘাসের ওপর বসে হাউমাউ করে কান্না করতে থাকে। সেদিনের পর থেকে কেউ আকাশের খোঁজ পায়নি, যে সে বাতাসের সাথে মিশে হাওয়া হয়ে গেছে। আজ 5টা বছর হয়ে গেছে। পরি এখন ওর বাবার ব্যবসা সামলায় আর আকাশকে খোঁজার চেষ্টা করে। প্রতিদিনের মতো আজও অফিসে ছিল, তখন নীলা কল দিল পরির কাছে। কেমন আছিস নীলা? নীলা নিজের ঘরে বসে আছে, হাতে একটা ছবি নিয়ে। খুব ভালো আছি রে পরি, তুই কেমন আছিস? কি মনে হচ্ছে আজকে? মন অনেক ভালো। কারণটা কি? জানতাম ভুলে যাবি, আমি জানতাম। কারণটা কি? আরে কি ভুলে গেছি? আরে ওই দিন না বললাম আমার বিয়ের কথা? বাবা একটা ছেলেকে ঠিক করেছে, কালকে ওর সাথে মিট করার কথা। পরি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, জানিস তো হাতে অনেক কাজ, এখন সময় বের করা অনেক কষ্টকর। আমি এত কিছু বুঝি না, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, লোকেশন সেন্ড করে দিস। আই লাভ ইউ দোস্ত। পরের দিন বিকালবেলা নদীর পাড়ে পরি আর নীলা ওয়েট করছে। আশেপাশে সামনে অনেক মানুষ কোলাহল। তখনই তারা দেখে একজন বাইক চালিয়ে ওদের দিকে আসছে, মাথায় হেলমেট পরা। নীলা সেদিকে তাকিয়ে হেসে বলে, ওই তো চলে আসছে। বাইকটা ওদের সামনে এসে থামলো। ছেলেটা বাইক থেকে নেমে হেলমেটটা খুলতেই পরির চোখ বড় বড় হয়ে যায়, কারণ এটা আর কেউ নয়, আকাশ নিজেই। তবে দেখতে অন্যরকম লাগছে। চুলগুলো ছোট ছোট করে কাটা, বডি ফিটনেস সবই চেঞ্জ হয়ে গেছে। পরি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এতদিন ধরে যাকে খুঁজে আসছে সে আজ তার সামনে দাঁড়ানো। আকাশ নীলার সাথে হাত মিলিয়ে পরির দিকে হাত বাড়ায়। পরি আকাশের দিকে তাকিয়ে আছে, যেন হারার রত্ন খুঁজে পেয়েছে। এ তুমি হ্যাঁ, উনি সে, আমার হবু হাজব্যান্ড। পরি অনেকটাই অবাক হয়ে নীলার দিকে তাকায়। হায়, আমি মেজর আকাশ মাহমুদ। আপনি নিশ্চয়ই পড়ি। আপনার বান্ধবী অনেক বলেছে আপনার কথা। পরি আকাশের সাথে হাত মিলালো। আকাশ আর নীলা একটা বেঞ্চের উপর বসে পড়লো। তুইও এসে বস। না, তোরা বস, আমি ঠিক আছি। নীলা আকাশের দিকে তাকায়। আচ্ছা, আপনি যেন কত বছর ধরে আর্মিতে আছেন? 6 মাস ট্রেনিং আর 4.5 বছর, মিলিয়ে 5 বছরের মতন হবে। বিয়ের পরে আমরা কোথায় থাকবো? ক্যান্টনমেন্টে নাকি অন্য কোথাও? পরি কান খাড়া করে এদের সব কথা শুনছে। আকাশ পরির দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবী এভাবে দাঁড়িয়ে কেন আছে? বসো বেঞ্চে, জায়গা তো আছে। নাকি দুলাভাইয়ের পাশে বসতে চাও? পানি, আমি একটা পানি নিয়ে আসি, তোরা গল্প কর। বলে আকাশের দিকে বড় বড় করে তাকিয়ে সেখান থেকে চলে গেল। লজ্জা পাইছো হয়তো। আপনি তো ভালোই যোগ পারেন। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। পরি এদিক ওদিক তাকাচ্ছে। এদিকে ওর খুব ক্ষুধা লেগেছে, যেন পেটের ভেতর মেঘ ডাকছে, কিন্তু এদের কথারই শেষ হচ্ছে না। আর এটা দেখে পরি কেমন জানি খুব খারাপ লাগছে।
কান্না করে আকাশকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমার বান্ধবীর ক্ষুধা লাগছে, চলো কোথাও গিয়ে কিছু খেয়ে আসি। হ্যাঁ, সেটাই ভালো হবে। না, আমি বাড়ি যাব। কি কি বলো? প্রথমবার এলে কিছু না খেয়ে যেতে দিলে তো বলবে যে দুলাভাইটাই কিপ্টা, সামান্য পানিটাও আমাকে কিনে খেতে হয়েছে। চল না পরি। সবাই একটা রেস্টুরেন্টে এসে বসে আছে নীলা আকাশের পাশে, আর পরি ওদের সামনে। বলো কি খাবে? ওই শালি অর্ডার দাও, সমস্যা নেই, বিল আমি দিব। পরি একটু অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, কি বলছেন এসব? আরে কি খাবি সেটার অর্ডার দে। এতদিন অপেক্ষার পর, এত খোঁজাখুঁজির পরে যখন পরি আকাশকে পেল, কেন জানি সে আকাশটাকে এই আকাশের ভেতরে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা, তোরা অর্ডার দে, আমি ওয়াশরুম থেকে আসতেছি। নীলা ওখান থেকে যেতেই পরি আকাশের দিকে ঝুঁকে এসে বলে, এসব কি করছো তুমি? তুমি নীলার সাথে বিয়ে মানে কি করে কি? তাকে তোমার পছন্দ হয়েছে? আমারও তাকে খুব পছন্দ হয়েছে। তো তো আমরা বিয়ে করতে পারবো না। খুব শখ হয়েছে বিয়ে করার। সে কি জানে তুমি কে? আমি তোমার কি হতাম? হ্যাঁ, জানাবো না কেন? আমি তোমার দুলাভাই লাগি, তুমি আমার শালি। আর কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে? না, আর কোনো সম্পর্ক নেই। যে মেয়ে নিজের ভালোবাসাকে বিশ্বাস করে না, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখাই উচিত না। কথাটা পরি কলিজাতে গিয়ে লাগলো। চোখের কোণে পানিরা এসে ভিড় জমিয়েছে। এখানে থাকলে নিজেকে কোনোভাবেই সামলাতে পারবে না। যেভাবেই হোক সেখান থেকে পরীকে যেতে হবে। পরি কিছু না বলে উঠে যাচ্ছে দেখে আকাশ বলে, কি হলো, হালকা কিছু তো খেয়ে যাও। আরে ওই পরি। পরি কানে যেন আকাশের ডাক গিয়ে পৌঁছলো না। সে গড়গড় করে চলে গেল। পরি বেরিয়ে যেতে আকাশ বড় একটা নিঃশ্বাস ছাড়ল। রেস্টুরেন্ট থেকে বের হতেই পরি কান্না করে দিল। তার একটা ভুলের মাসুল এত কষ্টকর হবে সে এইটুকুও বুঝতে পারেনি। যে নীলার জন্য ওর কথার ফাঁদে পড়ে পরি তার ভালোবাসার মানুষকে হারিয়েছিল, আজ সেই নীলার সাথে ওর ভালোবাসার মানুষের বিয়ের কথা শুনে সহ্য করতে পারছে না পরি। পরের দিন পরি নীলার সাথে একটা শপিং মলে এলো। বিয়ের জন্য অনেক কেনাকাটা করতে হবে। নীলা পরীকে এক প্রকার ধরে নিয়ে এসেছে অফিস থেকে। ভেতরে ঢুকতেই তারা দেখে আকাশ ওর দাদির সাথে দাঁড়িয়ে আছে। আকাশের দাদিকে আগে থেকেই চিনতে পরি। ওনাকে দেখে একটু বেশি অবাক হয়, কারণ টাকার জন্য তো তার অপারেশন হয়নি। তাহলে কি করে সে? অনেক প্রশ্ন পরির মাথায় ঘুরপাক খাচ্ছে। নীলা দাদির পায়ে হাত দিয়ে সালাম করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তখনই দাদির চোখ পড়ে পরির দিকে। এ তো। দাদি কিছু বলতে না দিয়ে আকাশ বলে, ইনি হচ্ছেন পরি, নীলার বেস্ট ফ্রেন্ড। ও। সে এখন পরির দিকে তাকিয়ে আছে। আকাশ আর নীলা হেসে হেসে কথা বলছে, এটা দেখতে পাচ্ছে না পরি। নীলার ড্রেস ট্রাই করতে ট্রায়াল রুমে যায়, তখন পরি আকাশের কাছে এসে বলে, আমি এভাবে নীলাকে ধোকা দিতে পারবো না, ওর সব কিছু জানা উচিত। আকাশ এদিকে পাত্তা না দিয়ে বলে, আরে তুমি তো দেখছি কিছুই নিচ্ছ না, যেটা পছন্দ হয় নিয়ে নাও, সমস্যা নেই, আমি বিল পে করে দেব। পরি উত্তেজিত হয়ে একটু জোরে বলে, আকাশ। কি হ্যাঁ, আমার ভালোটা বুঝি তোমার সহ্য হচ্ছে না? যে উঠে পড়ে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছো, তুমি এত ছেঁচড়া কেন? নিজের বান্ধবীর সুখটাও তোমার সহ্য হচ্ছে না, তাই না? দেখো, শালি শালির মতোই থাকো, এর বেশি করতে যেও না। আকাশের কথা শুনে পরি সেখানে জমে গেছে, যেন হাত পা নাড়ানোর শক্তিটাও নেই। এভাবে এর আগে ওকে কেউ কখনো বকেনি। সে আকাশের থেকে এমনটা একেবারে আশা করেনি। পরির চোখে পানি রেখে আকাশ বলে, কি ঝামেলা রে ভাই? আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? আমি কি সব সত্যিটা বলে দিই? তাকে কি বলবো, আমাদের সম্পর্কের কথা? হ্যাঁ, সত্যি বলো তো, কখনো কি তুমি ভালোবেসেছিলে আমাকে? কেমন লাগছে আমাকে? হঠাৎ পেছন থেকে নীলা কথা বলে ওঠে। পরির চোখের পানি মুছে নিজেকে সামলে নিয়ে নীলার দিকে তাকিয়ে এসে বলে, ওয়াও, মারাত্মক সুন্দরী লাগছে তোকে। জাস্ট ওয়াও, চোখ ফেরানো যাচ্ছে না। বলে আকাশ পরির দিকে তাকালো। বিয়ের আর মাত্র 3 দিন বাকি। নীলাদের বাড়িতে বিয়েটা হবে। আকাশ আর ওর দাদি এই বাড়িতেই আছে। ওরা হোটেলে থাকতে চেয়েছিল, কিন্তু নীলার বাবা চোরাচুরিতে এখানে ওঠা। সময়টা ঠিক সকাল 10। তখন বাড়ির ভেতরে একজন পাঞ্জাবি পরা লোক ব্যাগ হাতে বাড়ির ভেতরে আসলো। সে এদিক ওদিক তাকিয়ে কাউকে যেন খুঁজতে থাকে।
নীলা লোকটার সামনে আসতেই লোকটা বলে ওঠে, তুমি নিশ্চয় নীলা, তাই না? জি, তবে আপনি কে? আমি আকাশের বড় ভাইয়ের মতো। আমার নাম লিটন সর্দার। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো। হঠাৎ লিটন ভাইয়ের চোখ পড়ে সামনে থেকে আসা মেয়েটার দিকে, পরীর দিকে। হাত ভর্তি মেহেন্দি দিয়ে এগিয়ে আসছে। এই মেয়ে এখানে কেন? জি ভাইয়া, কার কথা বলছেন? পরি মেয়েটা এখানে কেন? আরে ও তো থাকবেই, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। লিটন অবাক হয়ে নীলার দিকে তাকায়। আকাশ কোথায়? লিটন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নীলা উনাকে একটা রুম দেখিয়ে দিল। তাড়াহুড়ো করে রুমের ভেতর প্রবেশ করলো লিটন ভাই। লিটন ভাইকে দেখে আকাশ শোয়া থেকে উঠে বসলো। আরে লিটন ভাই, কখন এলে? মাত্র। ফোন করনি কেন? সারপ্রাইজ দিবা ভেবেছিলাম, কিন্তু এখানে এসে নিজে এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। কি হয়েছে? পরি নীলার বন্ধু। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীলা জানে? না। কি জানি না আমি। নীলার কণ্ঠ শুনে ওরা দুজন দরজার দিকে তাকায়। শিট। নীলা বিছানার ওপর বসে আছে, আকাশ, লিটন আর পরি ওর সামনে দাঁড়ানো। তুই তো আমার ব্যাপারে সব কিছুই জানিস, শুধু একটা কথা ছাড়া। সেটা কি? আমি যাকে ভালোবাসি ওই আকাশ হচ্ছে এ। তো এতদিন আমাকে অন্ধকারে কেন রেখেছিস? আগে কেন বলিসনি আমাকে? আমি তো বলতে চাচ্ছিলাম, এ আমাকে বলতে দেয়নি। আমি অতীতকে ভুলে গেছি, সেগুলো নতুন করে মনে করতে চাই না। বুঝেছি, এবার সব কিছুই বুঝতে পেরেছি। এতদিন আমাকে বোকা বানিয়ে আমার পিঠ পিছনে তোরা তোদের লাভ স্টোরি চালিয়ে যাচ্ছিস, তাই না? লাভ স্টোরি? দুজনের মধ্যে ভালোবাসাকে বলে লাভ স্টোরি? লাভ স্টোরি কখনো একতরফা হয় না। থ্যাঙ্কস বোঝার জন্য। পরি নীলার দিকে তাকিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, তুই একে বিয়ে করতে পারিস, আমি তোদের মাঝে কখনোই আসবো না। আকাশের কেন জানি এটা শুনে একটু খারাপ লাগলো। বা রে পড়ি, কত দয়াবান রে তুই। নিজের এক্স বয়ফ্রেন্ডকে আমাকে দান করে দিচ্ছিস। তোর থেকে এটা কখনোই আশা করিনি। তোমরা সবাই থামবে? সমস্যার সমাধান না খুঁজে কেন শুধু শুধু সমস্যা বাড়াচ্ছ? তুই আমার সম্পর্কে জেনেও আজ অচেনার মতো কথা বলছিস, শুনে খুব ভালো লাগলো। পরি আকাশের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ এভাবে আমাকে টর্চার করার জন্য, কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়ার জন্য। বুঝিয়ে দিয়েছো তোমার কাছে আমার জায়গাটা কোথায়। তোমার কাছে তো ভালোবাসার মূল্য নেই, তাই না? তুমি একাই কষ্ট পেয়েছো, একাই কি ভালোবেসেছিলে? আমি কতটা কষ্ট পেয়েছি সেটার কি কোনো ধারণা নেই তোমার? ভেবেছিলাম তুমি আমার জীবন, আমার যে কোনো পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকবে, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করলে। কি বলছিলে সেদিন? হ্যাঁ, গরিব ঘরের ছেলে বড়লোকের মেয়েদের টাকাকে ভালোবাসে। এটা শুনতেই নীলার চোখ বড় বড় হয়ে যায়। ও পরির দিকে তাকায়, দেখে সে নিঃশব্দে দাঁড়িয়ে কান্না করছে। আরে ভালোবাসার সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, যেটা তুমি আমাকে কখনো করনি। আমি তোমার ভালোবাসা ছিলাম না মিস পরি, ছিলাম তোমার টাইম পাসের খেলনা। পরি নীলার দিকে তাকিয়ে সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। আজকে ওর কষ্টের সীমা ছাড়িয়ে গেছে, বুকটা ফেটে যাচ্ছে আজ। বাঁচার ইচ্ছেটাও যেন শেষ হয়ে এসেছে। নিজের বেস্ট ফ্রেন্ডও আজ তাকে বুঝলো না। কই, সে তো কখনো এটা বলেনি তার জন্য সেদিনের ওই ঘটনা ঘটেছিল। প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে সে বুঝতে পারে না, তখন তার কি করা উচিত। এই সময়টাতে প্রতিটা পদক্ষেপ অনেক ভেবেচিন্তে নেওয়া লাগে। পরি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, 2 তলা বিল্ডিং এর নিচে মানুষের ঘর সাজানোর কাজে ব্যস্ত। নীলা আকাশের কাছে এসে বলে, আমি সরি। আরে তুমি সরি কেন বলছো? এতে তোমার কোনো দোষ নেই, আর আমি তোমার বাবার সাথে বলে বিষয়টা ক্যান্সেল করে দিচ্ছি। আসলে তোমাদের ব্রেকআপটা আমার কারণেই হয়েছিল। পরের দিন নীলা আকাশকে খুলে বলে সবকিছু। পরির সব আসল ঘটনা জানার পরে কি কি করছে, ভুল বুঝে সব কিছু করেছে, তাকে খোঁজার কত কত কি করেছে, সব কিছু খুলে বলল। এসব শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না। বাচ্চা মানুষ, মাফ করে দেয় ওকে। তখনই বাইরে থেকে চিৎকার করে কেউ বলল পরি ছাদ থেকে লাফ দিচ্ছে। এটা শুনতেই আকাশের মনে ভয় কাজ করতে থাকে। সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, এসে দেখে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। অনেকগুলো ফুল আনা হয়েছিল বাড়ি সাজানোর জন্য। পরি সেটার উপর চোখ বন্ধ করে পড়ে আছে।
আকাশ কাঁপা কাঁপা হাতটা পরীর দিকে বাড়ালো। ঠিক তখনই পরী চোখ খুলে দেখে আকাশ ওর দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মারনি দেখছি। পরী কেঁদে কেঁদে বলল, মরলে খুশি হতে বুঝি? আচ্ছা, ভাবছি লাস্টবারের মতন আমার এক্স গার্লফ্রেন্ড সুযোগ দিলে কেমন হবে। পরী এটা শুনে চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। আগে তো এমন ফ্যাস ফ্যাস করে কাঁদতে না। পরী আর কিছু না বলে আকাশকে জড়িয়ে ধরল। অন্যদিকে নীলা ওর বাবাকে বোঝাচ্ছে, দূরে দাঁড়িয়ে থেকে লিটন ভাই আর দাদি হাসছে।